যদি আপনাকে প্রশ্ন করা হয় পৃথিবীর সবথেকে বড় শক্তিশালী দেশ কোনটি, তাহলে আপনি নোট করবেন যে দেশের ইকোনমি সবথেকে বড়, যে দেশের মিলিটারি সবথেকে বেশি শক্তিশালী, যে দেশের কারেন্সির মধ্যে আপ এন্ড ডাউন অনেক কম, যে দেশের কারেন্সি একটা স্টেবল কারেন্সি। আমেরিকার সুপার পাওয়ার হওয়ার পেছনে আসল কাহিনী শুরু হয়েছিল 1900 থেকে 1950 সালের মাঝামাঝি 50 বছর সময়ে। আপনাদের মনে পড়বে এই সময় প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, যেখানে ইউরোপিয়ান কান্ট্রিগুলো নিজেদের মধ্যে লড়াই করছিল। জার্মান, ফ্রান্স, ইটালি নিজেদের মধ্যে যখন লড়াইয়ে ব্যস্ত ছিল, তখন আমেরিকা চুপ করে শান্তভাবে দূরে বসেছিল। হ্যাঁ, আমেরিকার মাটিতে যুদ্ধ হয়নি, কিন্তু যুদ্ধে জড়িত দেশগুলোকে আমেরিকা অস্ত্র সাপ্লাই করত, হাতিয়ার সাপ্লাই করত। হ্যাঁ, এই যুদ্ধে আমেরিকার বেশ কিছু সৈনিকও মারা গিয়েছিল, বাট আমেরিকার অর্থনীতির উপরে কোনো প্রভাব পড়েনি। উল্টে তাদের অর্থনীতি আরো বেড়ে গিয়েছিল, কারণ তারা যুদ্ধে জড়িত দেশগুলোকে হাতিয়ার সাপ্লাই করত, হাতিয়ার বিক্রি করে তারা প্রফিটে রান করত। যখন যুদ্ধ শেষ হয়, ইউরোপিয়ান কান্ট্রিগুলো বুঝতে পারে তাদের দেশের অর্থনীতির খুব খারাপ অবস্থা, কারেন্সি একদম নিচে নেমে গেছে। তখন তারা ইউএস ডলার কেনার সিদ্ধান্ত নেয়, তাদের অর্থনীতিকে স্টেবল রাখার একটা চেষ্টা করে। 1944 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষের দিকে, তখন 44টি অ্যালাইড কান্ট্রি মিলে বসে সিদ্ধান্ত নেয় তাদের দেশের অর্থনীতি বাঁচাতে আমেরিকান ডলারকে তাদের দেশের অর্থনীতির সাথে লিঙ্ক করবে, আর আমেরিকান ডলার ডাইরেক্টলি যুক্ত থাকবে গোল্ডের সাথে। আর ঠিক এই কারণেই আমেরিকান ডলার ইন্টারন্যাশনাল কারেন্সি হয়ে যায়। 1950 সালে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পরে আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন দুটি সুপার পাওয়ার কান্ট্রি দুনিয়ার সামনে প্রকাশ পায়। এই দুটি সুপার পাওয়ার কান্ট্রির মধ্যে কখনো সরাসরি গোলা বারুদের লড়াই হয়নি, কিন্তু এদের মধ্যে কোল্ড ওয়ার হতো। এরা নিজেদের দেশের মাটিতে যুদ্ধ করতো না, এরা একটা তৃতীয় দেশ সিলেক্ট করতো, আর সেখানে গিয়ে ক্যাপিটালিজম আর কমিউনিজমের মধ্যে দ্বন্দ্ব চলতো। যেহেতু পৃথিবীতে দুটো সুপার পাওয়ার কান্ট্রি ছিল, সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকা, তাই পৃথিবীর সমস্ত দেশ হয় সোভিয়েত ইউনিয়নের দিকে না হয় আমেরিকার দিকে ছিল। যখন আমেরিকার মনে হতো কোনো দেশে কমিউনিজম ধীরে ধীরে বাড়ছে, তখন সেই দেশের সরকারের পতন ঘটাতে আমেরিকা উঠে পড়ে লাগতো। ব্রাজিল, চিলি, আর্জেন্টিনা, কঙ্গো এরকম নানান দেশের ইন্টারনাল পলিটিতে আমেরিকা ডাইরেক্টলি ইন্টারফেয়ার করত। তাই এই সমস্ত দেশগুলো আমেরিকার উপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়েছিল। আজকের দিনে আমেরিকার মিলিটারি 70টি দেশে প্রেজেন্স আছে। কোল্ড ওয়ার চলাকালীন আমেরিকা মিলিটারির উপরে অনেক 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 অর্থ ব্যয় করেছিল, আর যার ফলস্বরূপ দুনিয়ার সব থেকে শক্তিশালী মিলিটারি পাওয়ার আজ আমেরিকার কাছে। 1949 সালে আমেরিকা ইউরোপিয়ান কান্ট্রিগুলোর সাথে মিলে ন্যাটো অ্যালায়েন্স বানিয়েছিল সোভিয়েত ইউনিয়নের ইনফ্লুয়েন্স আটকাতে, যে ন্যাটো অ্যালায়েন্স আজকের দিনেও বর্তমান। 1990 সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, তখন পুরো দুনিয়াতে একটাই সুপার পাওয়ার দেশের নাম আসে, সেটা হচ্ছে আমেরিকা। এছাড়াও আমেরিকা সুপার পাওয়ার হওয়ার পেছনে নানান কারণ আছে। আমেরিকা দুনিয়ার নানান দেশ থেকে একটা ট্যালেন্টকে আকর্ষিত করে নিজের দেশে নিয়ে আসার চেষ্টা করে। যদি আজকের দিনে আপনি চোখ রাখেন, তাহলে আপনি বুঝতে পারবেন ভারত থেকে অনেকেই গিয়ে আমেরিকাতে সেটেল হয়েছে কিংবা সাকসেসফুল হয়েছে। সত্য নাড়িয়ালা, সুন্দর পিচাই, কল্পনা চাওলা, সুনিতা উইলিয়াম, একটার পর একটা ট্যালেন্ট ইন্ডিয়া থেকে গিয়ে আমেরিকাতে সাকসেসফুল হয়েছে। আপনি যদি সুনামধন্য অ্যালবার্ট আইনস্টাইনের কথা বলেন, জার্মান থেকে আমেরিকাতে গিয়ে এই সুনাম পেয়েছেন তিনি পপুলার হয়েছেন আমেরিকাতে গিয়ে। আজকের দিনে আপনি বলুন না, ইলন মাস্ক, যিনি একজন সাউথ আফ্রিকান বিজনেসম্যান, তিনি আমেরিকা যাওয়ার পরেই এত বড় একজন সফল বিজনেসম্যান হয়েছেন। এছাড়াও আমেরিকান কালচার, আমেরিকান পলিসি একটার পর একটা ট্যালেন্টকে এগিয়ে দেয়। এখানে ইনোভেশনের উপরে অনেক 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 কাজ করা হয়, তাই হয়তো তারা আজ দুনিয়ার সব থেকে বড় সুপার পাওয়ার কান্ট্রি, তাই হয়তো তারা আজ দুনিয়ার লার্জেস্ট ইকোনমিতে আছে। তাদের দেশের মিলিটারি 800 বেসের সাথে 70টি দেশে প্রেজেন্স রেখেছে। বন্ধুরা, নেক্সট ভিডিও আপনারা কোন টপিকের উপর দেখতে চান সেটা কমেন্ট করে বলতে পারেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।